প্রতিক্রিয়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ককবরক স্পিকিং কমিউনিটি, কারণ ওনার ক্ষুধার লেখা এতদিন আমরা পাচ্ছিলাম। অনেকে এটা নিয়ে পড়াশোনা করে, অনেকে শুনে কবিতা আবৃত্তি সব কিছু। ওনার প্রয়াণে বিশেষভাবে ককবরক সাহিত্যে যে ক্ষতিপূরণ হয়েছে সেটা পূরণ হবার নয়, এবং এত শিগগিরই, মানে এই বয়সটা, হ্যাঁ ওনার বয়স আমার মনে হয় 65 তো 65 এই আমাদের এই সময়ে আমরাও ভাবি নাই যে উনি তো চলাফেরাও করেন। আজকেও উনি সকালে ব্যাডমিন্টন খেলছিলেন, তো এইভাবে যে উনি হঠাৎ করে চলে যাবেন, মানে যখন খবরটা শুনলাম মনে হলো যেন আকাশ থেকে ভেঙে পড়লাম। এবং ওনার যে জায়গা, যে শূন্যস্থান উনি রেখে গেছেন, সেই শূন্যস্থান পূর্ণ করা বা পূরণ করা খুবই কঠিন ব্যাপার। এবং ওনার যে কিনা বলে বিচরণ ককবরক সাহিত্যে বিশেষভাবে, সেটা এই যে কন্ট্রিবিউশন, এই যে অবদান, এই অবদান আমাদের মাঝে কি বলবো, এটা জীবন্ত হয়ে থাকবে। এবং ওনার পদাঙ্ক অনুসরণ করে আরও অনেক লোক যারা বাডিং পয়েটস, বাডিং রাইটার্স অবশ্যই ওনাকে অনুসরণ করবেন। এবং আমাদের সমাজে ওরাও ওনার যে কিনা বলে জীবনের যে অবদান, ওনার যে প্রিন্সিপাল, এগুলিকে অবশ্যই আমাদের মধ্যে অনুসরণ করবেন, এটা আশা রাখি। তারপরে বলবো বিশাল যে ক্ষতি হয়েছে সেটাকে শূন্য স্থান পূরণ করার আর কি বলি। থ্যাংক ইউ। আজকে চন্দ্রকান্ত মুরাসিংহ শুধু ত্রিপুরার না, গোটা দেশেরই এবং বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের এই সাহিত্য সংস্কৃতি জগতে একজন সুপরিচিত নাম। তিনি একাধারে কবি, লেখক, সুরকার এবং সমাজ সংস্কারক। মাত্র 67 বছর বয়সে তারই প্রয়াণ, এটা একটা অপূরণীয় ক্ষতি শিল্প সাহিত্য জগতের। অবশ্যই তার সাথে যে এই যে নতুন প্রজন্মকে আমাদের সমাজ গঠনে আরও নানা দিক থেকে উদ্বুদ্ধ করার দিক থেকে তিনি একজন সদাহাস্যময়ী একজন ব্যক্তিত্ব। এটা আমাদের প্রভূত ক্ষতি হয়ে গেল। ব্যক্তিগতভাবে আমার একজন অত্যন্ত সুহৃদ বন্ধু। আমি শিল্প সাহিত্যের লোক নই, তবুও তার কারণে এই সমস্ত বিষয়ে আমাকেও তিনি উদ্বুদ্ধ করেন এবং আরও নানাভাবে এই রাজ্যে এই সাংস্কৃতিক আন্দোলনে, সমাজ সংস্কারের প্রশ্নে প্রায় সময় আমি যেমন তার পরামর্শ নিতাম, তিনিও অনেক সময় আমার বাসায় আসতেন। তো আজকে সকালবেলা হঠাৎ তার এই মৃত্যুর খবর শোনা, এটা যেন এটা কী বলে এই কী বলে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। এটা অত্যন্ত বেদনাদায়ক। আমি তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাবো এবং যারা তার গুণমুগ্ধ সমস্ত বন্ধুদের কাছে আবেদন জানাবো, তার যে সৃষ্টি, এই যে কবিতা সাহিত্য, শুধু ককবরকে না, বাংলাতেও আরও বিভিন্নভাবে, এগুলি নানাভাবে আগামী দিন এগুলি চর্চার মধ্য দিয়ে তাকে মনে রাখার সে ব্যবস্থা আমাদের করতে হবে। এতে চন্দ্রকান্ত জন বেঁচে থাকবে এবং তার আলোকে আগামী দিন ত্রিপুরা রাজ্যের শিল্প সাহিত্য চর্চাও আরও সমৃদ্ধি পাবে। দেখুন, আজ সকালবেলায় আকস্মিকভাবেই এই ঘটনাটা ঘটে, যখন তিনি প্রতিদিনই প্রাতঃভ্রমণে বেরোন এবং খেলাধুলার সঙ্গে উনি যুক্ত ছিলেন, শরীরচর্চা করতেন। তো
আকস্মিকভাবে সকালবেলায় খবর আসে যে শারীরিক অনুশীলন করার সময়ই উনি অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হাসপাতালে পৌঁছানোর আগেই সম্ভবত তার অকাল প্রয়াণ ঘটে। তো এই অকাল প্রয়াণে আমরা অত্যন্ত মর্মাহত এবং আন্তরিকভাবে তার পরিবারবর্গকে আমরা সমবেদনা জানাচ্ছি এবং তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করি। কারণ চন্দ্রকান্ত মুরাসিং ত্রিপুরা রাজ্যের সাহিত্য জগতের একটা উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তো আজকে সেই নক্ষত্রের পতন হয়েছে। একটা দীর্ঘ সময় সাহিত্য একাডেমি আর চন্দ্রকান্ত মুরাসিং প্রায় সমার্থক হয়ে গেছিলেন। তিনি একাধারে কবি, সাহিত্যিক এবং সেই সঙ্গে ককবরক কিংবা অন্যান্য ভাষাভাষীদের অনুবাদ সাহিত্য তার ব্যাপক একটা অবদান রয়েছে এবং সেই সঙ্গে তিনি সাহিত্য একাডেমি পুরস্কারেও ভূষিত হয়েছেন। গবেষণাধর্মী কাজ তিনি প্রচুর করেছেন এবং সব মিলে সাহিত্য বলতে যা বোঝায় তার মধ্যে একটা অগাধ বিচরণ ছিল ওনার এবং ত্রিপুরার সাহিত্য যতটা প্রসারিত হয়েছে তাতে ওনার ব্যাপক অবদান রয়েছে। আজ সেই নক্ষত্রের পতন ঘটেছে, কিন্তু তারপরেও চন্দ্রকান্ত মুরাসিং ত্রিপুরার সাহিত্য এবং তার চর্চায় যে বিষয়টা রয়েছে সেখানে তিনি নক্ষত্রের মতন চিরভাস্বর হয়ে থাকবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। তো আমি আবারও তার অকাল প্রয়াণে গভীর সমবেদনা জ্ঞাপন করছি, ওনাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি এবং তার বিদেহী আত্মার সদ্গতি জ্ঞাপন করছি। থ্যাংক ইউ। অনেক দিন আগে আমার বাড়ি কিন্তু অরুন্ধতিনগর গ্রামে আমার দাদার সাথে আর অনিল সরকারের সাথে চন্দ্রকান্ত মুরাসিং আমাদের বাড়িতে গিয়েছিলেন। তখন চন্দ্রকান্ত মুরাসিং যুবক, আমরা তখন খুবই ছোট, যাই হোক আমরা তত বুঝিনি। তারপরে অনেক পরে শ্যামলাল দেববর্মার সাথে চন্দ্রকান্ত মুরাসিংকে আমি দেখি এবং চন্দ্রকান্ত মুরাসিং অনিল সরকার বলতেন সবসময় যে চন্দ্রকান্ত মুরাসিং শ্যামলাল দেববর্মা হচ্ছে এই রাজ্যের একটা বৃহৎ খনি। এদের যদি কাজে লাগানো যায় তাহলে আমাদের রাজ্যের ভাষা বিকাশ জনজাতিদের ভাষা বিকাশও সম্ভব হবে, আবার আমাদের ভাষা বিকাশও সম্ভব হবে। এবং সেই লক্ষ্যেই কিন্তু সাহিত্য একাডেমির মেম্বার হয়ে চন্দ্রকান্ত মুরাসিং অনেক কাজ করেছেন। উনি রবীন্দ্রনাথের অনেক কিছু গীতাঞ্জলি অনুবাদ করেছেন, তারপরে আরও অনেক ছোট গল্পেরও অনুবাদ কিন্তু আছে। তাছাড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুবাদ করার কথাও উনি ভাবতেন। সাহিত্য একাডেমির রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে ওনার খুব ভালো বন্ধুত্ব ছিল এবং সেজন্য উনি সেই সুযোগটাকে উনি কাজে লাগিয়েছেন এবং এই ভাষাটা ককবরক ভাষা সবার মাঝখানে চলুক এবং ককবরক ভাষায় যারা অল্প বয়সী ছেলে মেয়েরা আছেন, কবিতা লিখছেন, নাটক করছেন, গান বাজছেন, গান গাইছেন, সবার সঙ্গেই কিন্তু আছে। আর চন্দ্রকান্ত মুরাসিংয়ের সবচেয়ে বড় কাজ হলো সুধন্য ত্রিপুরা এবং চন্দ্রকান্ত মুরাসিং দুজনে মিলে এই জনজাতিদের ভাষার সঙ্গে বাংলা ভাষা যোগ করে একটা কবিতা সংকলন করেছিলেন, যেটা সাহিত্য একাডেমিতে খুব বেশি আদৃত হয়েছিল। শুধু সাহিত্য একাডেমি নয়, ভারতবর্ষ ছাড়িয়ে পাকিস্তান, অস্ট্রেলিয়াতেও সাহিত্য একাডেমির যে এই চন্দ্রকান্ত মুরাসিংয়ের কাজ ওইখানে গিয়ে পৌঁছে দিয়েছিল। চন্দ্রকান্ত মুরাসিং এমনিতে খুব বিনম্র এবং সহাস্য মানুষ ছিলেন, অল্প কথা বলতেন কিন্তু খুব সুন্দর কথা বলতেন। এসে গেছেন চন্দ্রকান্ত। আপনার পরিচয়? আমি গৌরী বর্মন। চন্দ্রকান্তদার সঙ্গে আমি সাহিত্য একাডেমির মিটিংয়ে দুইবার গিয়েছিলাম, একবার আমেদাবাদে আরেকবার। তখন ওনার সান্নিধ্যে উনি আমাকে আমেদাবাদ শহর ঘুরিয়েছেন, চেন্নাই শহরে আমি থাকতাম, আমি ওনাকে চেন্নাই শহর ঘুরিয়েছি। থ্যাংক ইউ। ত্রিপুরার সাহিত্য সংস্কৃতির জগতে এটা একটা অপূরণীয় ক্ষতি। কারণ চন্দ্রকান্ত মুরাসিং ছিলেন অত্যন্ত বহুমুখী প্রতিভাসম্পন্ন কবি, লেখক, গদ্যকার এবং সঙ্গীত বিশেষজ্ঞ। বাংলা এবং ককবরক উভয় ভাষাতেই তিনি ছিলেন অত্যন্ত স্বচ্ছন্দ এবং ওনার যে লেখা কাব্যগ্রন্থগুলি বা গদ্য গ্রন্থগুলি, অনুবাদ সাহিত্য এবং সঙ্গীতের প্রতি যে ওনার অবদান, এটা অবিস্মরণীয়। বাংলাতে তিনি রবীন্দ্রনাথের যে গীতাঞ্জলি তার বাংলা অনুবাদ করেছিলেন বিশ্বভারতীর অনুরোধে এবং অনেক গ্রন্থ তিনি অনুবাদ যেমন করেছেন, ওনার যে মৌলিক লেখাগুলি সেগুলো অতুলনীয়। এবং ওনার বিশেষত্ব বা ওনার যে জীবনের যে কীর্তি বা সাফল্য, সেটা সবচেয়ে বেশি অনুভব করা যায় একটা ঘটনা থেকে, যে 1996 সালে
আমাদের যে জাতীয় সাহিত্য একাডেমি, সেই সাহিত্য একাডেমি তাকে ভাষা সম্মান পুরস্কারে ভূষিত করেছিল। ভাষা সম্মান পুরস্কার সেই সমস্ত ভাষার লেখকদেরই দেওয়া হয় যে সমস্ত ভাষাগুলি সংবিধানের 8ম তফসিলে স্বীকৃত নয়। তো kwrwng ভাষায় ওনার বিশেষ অবদান, বিশেষ করে ওনার কবিতা, গদ্য ইত্যাদি লেখার জন্য ওনাকে সেই সম্মান দেওয়া হয়েছিল 1996 সালে। তবে ওনার যতটা স্বীকৃতি পাওয়া ছিল তার থেকে তিনি কবি পেয়েছেন, ওনার আরও বেশি স্বীকৃতি প্রয়োজন ছিল। তিনি ত্রিপুরার গৌরব, সমগ্র উত্তর পূর্বাঞ্চলের গৌরব। কবি চন্দ্রকান্ত মুরাসিংহ ত্রিপুরার এবং উত্তর পূর্বাঞ্চলের সাহিত্য সংস্কৃতির জগতে অমর হয়ে থাকবেন বলে আমি বিশ্বাস করি। মানুষ হিসাবেও ছিলেন তিনি অতুলনীয়। এ ধরনের উদার হৃদয় সম্পন্ন ভালো মানুষ খুব কমই পাওয়া যায়। সেদিক থেকে ওনার মৃত্যু একটা অপূরণীয় ক্ষতি বলে আমি মনে করি। আপনার সঙ্গে সম্পর্কটা কেমন ছিল? আমার সঙ্গে ছিল ব্যক্তিগত বন্ধুত্বের সম্পর্ক, সাংবাদিকতার সূত্রে। 1996 সালে যখন তিনি ভাষা সম্মান পুরস্কার পান, তখন আমি ওনার সঙ্গে দেখা করি, যোগাযোগ করি এবং এই নিয়ে আমার প্রতিবেদন আমার পত্রিকায় প্রকাশিত হয়। সেটা ক্যালকাটার দি টেলিগ্রাফ পত্রিকা। তার একটা বিশেষ সংখ্যায় ওনার সম্পূর্ণ জীবনী এবং ওনার কবি হিসেবে, সাহিত্যিক হিসেবে ওনার জীবনের যে সাফল্য, ওনার যে কীর্তি, সেটা নিয়ে আমি একটা বিস্তারিত বড় নিবন্ধ লিখেছিলাম, সেটা প্রকাশিত হয়েছিল। এরপর থেকে নিয়মিত যোগাযোগ ছিল। প্রায়ই ওনার বিশেষ বিশেষ কাজের জন্য যখন দেখতাম যে সেটা সংবাদে প্রকাশ হওয়া উচিত, তখনই আমি সংবাদ করেছি, সেটা প্রকাশিত হয়েছে। এবং তিনি ব্যক্তিগতভাবে আমাকে খুব ভালোবাসতেন। আমার অত্যন্ত বন্ধু ছিলেন, ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমার বাড়িতে গেছেন, আমি ওনার বাড়িতে গেছি, প্রায় নিয়মিতই যোগাযোগ হতো। ইদানিং একটু কমে গিয়েছিল বয়স এবং কাজের কারণে। তবুও সপ্তাহ 3 আগে তিনি একবার আমাদের অফিসে গিয়েছিলেন, তখনও অনেক বিষয়ে অন্তরঙ্গ আলাপচারিতা হয়েছিল।